এই নির্বাচন আপনার জীবনের শেষ নির্বাচন হয়ে যেতে পারে যদি নরেন্দ্র মোদী 400 নিয়ে পার্লামেন্টে আসে। উপহাস করতে পারেন, হাসতে পারেন, বলতে পারেন এটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সম্ভব নাকি। জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করুন। 2011 সালের আগে এই বামপন্থীরা পথে ঘাটে মাঠে ময়দানে সভা সমিতিগুলো করে সিপিআইএম যখন আপনার দরবারে দরবারে গিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে পশ্চিম বাংলায় যদি বামপন্থী সরকার চলে যায়, তৃণমূল নেতৃত্বে মমতা সরকার তৈরি হয়, তাহলে পশ্চিম বাংলায় গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু থাকবে না, গণতন্ত্র বলে কিছু থাকবে না। আজকের দিনে দাঁড়িয়ে সেই দিন হয়তো বামপন্থীরা আপনাদের বোঝাতে কিছুটা ব্যর্থ হয়েছিল। জীবনের অভিজ্ঞতা কি বলছে? আপনার বাড়ির সন্তানটা যে স্কুলে পড়াশোনা করত 11 সালের আগে, ওই স্কুল পরিচালন সমিতি বলে একটা নির্বাচন হতো, তাতে আপনার ভোট দেওয়ার অধিকার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে 11-র পরে বুকে হাত দিয়ে বলুন তো, আপনার সন্তানটা যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের পরিচালন সমিতি আপনি নির্বাচিত করতে পারছেন না? বন্ধু, পারছেন না। এই কমিটিগুলো পরিচালন করছে আপনার আমার এলাকার 4 পাস তৃণমূল নেতৃত্বরা। স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করবেন না তাদেরকে? আপনি দেখবেন না এই এলাকাগুলোতে একটা সময় মাদ্রাসা নির্বাচন হতো, এই এলাকাগুলোতে সমবায় সমিতির নির্বাচন হতো। আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে যখন ছাত্রছাত্রীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তাদের নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করে 1 বছর ওই কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ বলে একটা ব্যবস্থা ছিল। কিন্তু আজকে 11-র পরে পশ্চিম বাংলার বুকে আর সেই ব্যবস্থা নেই। কোন কলেজ ক্যাম্পাসে ইলেকশন হচ্ছে না। স্বাভাবিকভাবেই আমরা বলছি নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি গোটা দেশটাকে বদলে ফেলার জন্য যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ঐক্য করে তুলতে হবে। এই সময়কালে আপনি কি স্বপ্ন ছিল পশ্চিম বাংলার মানুষের? কি স্বপ্ন ছিল পশ্চিম বাংলার অভিভাবকের? একটা সময় এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ, অভিভাবক বাবা মায়েরা দু চোখ ভরা স্বপ্ন দেখত, তার নাম ছিল এসএসসির মাধ্যমে আপনার ঘরের সন্তানটা ভালো করে পড়াশোনা করবে, মাধ্যমিক পাশ করবে, উচ্চ মাধ্যমিক পাশ করবে, এসএসসিতে বসবে, যোগ্যতার মাপকাঠিতে চাকরি পাবে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি 11 সালের আগে হয়তো খাওয়ার টেবিলে বসে বাবা মা স্বপ্ন দেখাতো যে বাবা তোমাকে এসএসসি দিয়ে শেষ জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে, তোমাকে একজন যোগ্য মাস্টার মশাই হতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির গোটা মন্ত্রিসভা বাংলার ছাত্র যুবদের স্বপ্ন এসএসসি কে গলা টিপে হত্যা করছে, আর আপনি চুপ করে ঘরে বসে থাকবেন। স্বাভাবিকভাবেই আপনাকে ঠিক করতে হবে, আপনি ঘরে বসে থাকবেন না, রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। প্রতিকুর রহমানরা ছাত্র রাজনীতি করার সুবাদে গোটা পশ্চিম বাংলার ছাত্র যুবদের নিয়ে এসএসসিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে সেদিনও রাস্তায় ছিল, আজও রাস্তায় আছে। আপনি এই রাস্তার লড়াইকে পার্লামেন্টে পাঠাতে চান কিনা তা আপনাকে ঠিক করতে হবে বন্ধু। স্বাভাবিকভাবেই এই এলাকার অভিভাবক মানুষ আপনারা অনেক কিছু জানেন, যে আমরা যতটুকু শুনেছি, আমাদের বয়স অল্প, আমরা শুনেছি পশ্চিম বাংলায় একটা সময় সিনেমা হলগুলোর সামনে টিকিট ব্ল্যাক হতো, দালালরা বসে থাকতো। আপনি সিনেমা দেখতে গেছেন, টিকিট পাচ্ছেন না, আপনাকে টিকিটের ব্যবস্থা করে দিতে হবে। 20 টাকার টিকিট হয়তো 50 টাকা 60 টাকায় বিক্রি করছে দালালরা। 2011 সালের পরে এই সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, দালালরা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক শ্রেণীর দালাল চলে গেছে কোথায়? শিয়ালদা এবং হাওড়া স্টেশনে। আপনার বাড়ির শ্রমিক, আপনার বাড়ির শিক্ষিত ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে কেরালায় চলে যাচ্ছে, রিজার্ভেশন সিট পাচ্ছে না, তার জন্য টিকিট দালালি করছে, 1500-এর টিকিট 3000-এ বিক্রি করছে। আর এক শ্রেণীর দালাল কোথায় গেল? আর এক শ্রেণীর দালাল পাড়ার মোড়ে চায়ের দোকানে, কলেজ ক্যাম্পাসে, স্কুল ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। এই শ্রেণীর দালালের আবার অভ্যাস অনেকটা ভালো, বুক ঠুকে বলে আমি দালাল।
বুক ঠুকে বলে আমি দালাল। কিসের দালালি করো দাদা? পরিষ্কার বলে এসএসসি তে এবার আমার কাছে 5টা টিকিট আছে, আমি ভাইপোর দালাল, আমি পার্থর দালাল, আমি শুভেন্দু অধিকারীর দালাল। তোমার বাবা মাকে গিয়ে বলো, তুমি তো শিক্ষিত ছেলে, 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা ব্যবস্থা করে দাও, তোমাকে এবারে একটা টিকিট দিয়ে দেব, তুমি প্রাইমারি স্কুলের শিক্ষক হবে। আমরা যারা তরুণ প্রজন্ম, শিক্ষিত ছেলে মেয়ে, বেকারত্বের জ্বালা যন্ত্রণা নিয়ে ঘুরছি, দিন শেষে বাড়ি পৌঁছচ্ছি, বাবা মায়ের কাছে বায়না করছি যে মা বাবা আমার পড়াশোনার পিছনে তো এতগুলো টাকা খরচা করলে, আর 10 লাখ 12 লাখ 15 লাখ টাকার ব্যবস্থা করে দাও। বাবা মা স্বপ্ন দেখে, আশার আলো দেখে যে ছেলেটাকে 10 লাখ টাকা দিলে যদি প্রাইমারিতে চাকরি হয়, আমার শেষ বয়সের ভাত কাপড়ের ব্যবস্থা হবে। স্বাভাবিকভাবে মায়ের সোনা বন্ধক করে, জমি বিক্রি করে, ঘর বিক্রি করে, ফ্ল্যাট বিক্রি করে দেয়, 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা দালালের হাতে তুলে দেওয়া হয়। এ শুধু টাকা, আমার আপনার টাকা, টাকা নয়, আপনার অর্জিত রক্ত জল করা শ্রমের মূল্য, আপনার আমার দুচোখ ভরা স্বপ্ন, সেই দালাল মারফত চলে যাচ্ছে পার্থ চ্যাটার্জির 18 বছরের বান্ধবীর খাটের তলায়। আপনাকে ঠিক করতে হবে, আপনাকে ঠিক করতে হবে যে আপনার ছেলের এবং আপনার বৃদ্ধ বয়সের ভবিষ্যৎ আপনার ওই পার্থ চ্যাটার্জির 18 বছরের বান্ধবীর খাটের তলায় থাকবে না এসএসসি তে স্বচ্ছতার নিয়োগের সঙ্গে থাকবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। গোটা পশ্চিম বাংলার অবস্থায় একরকম হয়ে গিয়েছে। ডায়মন্ড হারবার এই কেন্দ্রের যতটুকু গল্প শুনেছি, পেপার পত্রিকা নিউজ চ্যানেলে জেনেছি, এখানকার মানুষের তো গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু নেই। ভাইপো মডেল চলছে, লোকাল ইলেকশন থেকে শুরু করে বিধানসভা লোকসভা নির্বাচন পর্যন্ত এখানে দালালি করছে আর এক শ্রেণীর তৃণমূল, তারা খাকি উর্দি পরে থাকে। আমরা বলতে চাই, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, মানুষ যদি রাস্তায় নামে, তৃণমূলের ঝান্ডা ধরে যারা ঘোরাঘুরি করছে, ঝান্ডা ধরে যারা ঘোরাঘুরি করছে, যারা ভোট প্রচার করছে, তাদেরকে শেল্টার দিচ্ছে এই এলাকার খাকি উর্দিধারীরা। গোটা পশ্চিম বাংলায় বাম কংগ্রেস এরকম জোট মানুষের ঐক্য গড়ে তুলেছে, আর কোন তৃণমূলকে দিয়েও কাজ হবে না। যে কারণে তৃণমূল কংগ্রেস 19 সালের আগে অভিজ্ঞতা দিয়ে দেখবেন, 19-এর আগে জয় শ্রীরাম বললেই চেঁচিয়ে উঠতো, লাফিয়ে উঠতো, ধমকাতো, চমকাতো। 24-এ এসে আর জয় শ্রীরাম শুনে চমকাচ্ছে না, ধমকাচ্ছে না। এখন তৃণমূলেরই একটা অংশ নিজেরা জয় শ্রীরাম বলছে। দেব বলেছে দেখেননি, স্বাভাবিকভাবেই এরা যেটা 24 সালে এসে চমকে উঠছে, আটকে উঠছে, সেটা কি? সেটা হচ্ছে প্রতিকুর রহমানের নাম শুনলে চটকে উঠছে, দীপশিতা ধরের নাম শুনলে চটকে উঠছে, সৃজন ভট্টাচার্যের নাম শুনলে চটকে উঠছে। স্বাভাবিকভাবেই চটকে উঠছে আর বলছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা বলছি পশ্চিম বাংলার মানুষ ইতিহাস রচনা করতে যাচ্ছে। 4 তারিখের পরে এই এলাকার মানুষকেও, এই এলাকার তৃণমূলের বুথ সভাপতিদেরও জয় বাংলা, জয় বাংলা বলতে হবে। তবে সেটা মমতার বাংলার জয় নয়, সেটা অবশ্যই জ্যোতির বাবুর বাংলার জয় বলতে হবে, বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলার জয় বলতে হবে। আমরা যখন রুটি রুচি রোজগারের কথা রাস্তায় সোচ্চার হচ্ছি, সেই লড়াইকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছি, তখন নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি সেটিং করছে। সেটিং এর গল্প শুনলেন, যে সেটিং এর গল্প কি? সেটিং এর গল্প বলতে গেলে যে কথা বলতে হয় যে আমরাও দর কষাকষি করি। আমরা 2004 সাল থেকে দর কষাকষি করে আসছি কংগ্রেসের সঙ্গে, আর তৃণমূল কংগ্রেস করছে দর কষাকষি বিজেপির সঙ্গে। আমাদের দর কষাকষি আর তৃণমূল বিজেপির দর কষাকষির মধ্যে তফাৎ কি জানেন বন্ধু? তফাৎ হচ্ছে, আমরা 2004 সালে জনতা জনার্দন আপনারা আশীর্বাদ করেছিলেন, 61 জন এমপি নিয়ে পার্লামেন্টে গিয়েছিল বামপন্থীরা। সেই দিন দেশের বুকে সোনিয়া গান্ধী, মনমোহন সিংকে আমরা দর কষাকষিতে বসেছিলাম।
যে একজনও মন্ত্রিত্বের দরকার নেই, গোটা ভারতবর্ষের মানুষের জন্য 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। প্রথম অবস্থায় 200 দিন দিতে রাজি হয়নি ম্যাডাম সোনিয়া গান্ধী, বলেছিলেন 50 দিন। বামপন্থীরা বলছে 50 দিনে হবে না, 100 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। 100 দিনের কাজের ব্যবস্থা হয়েছে, বিনা শর্তে কংগ্রেস সরকারকে আমরা সমর্থন জানিয়েছিলাম। আর আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপিও দর কষাকষি করছে, রাজভবনে গিয়ে দর কষাকষি হচ্ছে। এদের দর কষাকষির সিস্টেম কি জানেন? পার্থকে জেলে নিয়ে নাও, ভাইপোকে ছেড়ে দাও, ভাইপোকে ছেড়ে দাও, পার্থকে জেলে নিয়ে নাও, ভাইপোকে জিতিয়ে নাও, 18টা এমপি তুমি নিয়ে নাও। এই হচ্ছে এদের সেটিং। মানুষের স্বার্থে এরা কথা বলে না। মানুষের জন্য যদি দর কষাকষিতে কেউ নেমে থাকে তা হচ্ছে বামপন্থীরা। স্বাভাবিকভাবেই আমরা যখন বামপন্থীরা মানুষের রুটি রুজি রোজগারের কথা বলছি, ভাত কাপড়ের কথা বলছি, চাকরির কথা বলছি, তখন আমাদের বোঝানোর চেষ্টা হচ্ছে কি বোঝাচ্ছে? পাকিস্তান, চীন, হিন্দু, মুসলিম, আমাদের বোঝানোর চেষ্টা হচ্ছে যে পাকিস্তান আঘাত করছে আমাদের, চীন আঘাত করছে, দুনিয়ার সমস্ত ভারতীয় এক হও। আর আমরাও এরকম ওই মোদির কথা শুনে পাড়ার চায়ের দোকানে কমর খিঁচতে শুরু করি যে পাকিস্তানকে শায়েস্তা করতে হবে। আরে ভাই, আগে তোমার ভাত কাপড়ের ব্যবস্থা করতে হবে, তারপর এমনিতেই পাকিস্তান শায়েস্তা হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে, ট্রাই মেরে দেখবেন, একজন বাচ্চা যখন খিদের জ্বালায় কান্নাকাটি শুরু করে, রাতের বেলা ওকে একটা অন্ধকার ঘরে ঢুকিয়ে দেবেন, ও আর খিদের কথা বলবে না, খিদের কথা ভুলে গিয়ে বলবে আলোটা দাও, আলোটা দাও, আলোটা দাও, আলোটা দাও। আলোটা দেবেন, বাচ্চাটা আবার খিদের জন্য কান্নাকাটি শুরু করবে যে আমি খাবো খাবো খাবো। আপনি একটা উঁচু জায়গায় তুলে দেবেন, বাচ্চাটা আর খাওয়ার কথা বলবে না, ভুলে যাবে খাওয়ার কথা, বলবে এখান থেকে আমাকে নামাও, এখান থেকে আমাকে নামাও। আপনি ওখান থেকে নামাবেন, আপনাকে আবার খাওয়ার কথা বলবে। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা, নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি এরকম অবস্থা করেছে। যখন আমরা শিল্পের কথা বলছি, রুটি রুজি রোজগারের কথা বলছি, তখন আমাদের দেখানো হচ্ছে সিএ, এনআরসি, চীন, পাকিস্তান, হিন্দু, মুসলিম। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাত কাপড়, রুটি রুজি রোজগারের কথা ভুলে গিয়ে আমরা তৃণমূলের, কংগ্রেসের এই ভুল পথে পরিচালনা হচ্ছি। বন্ধু, এই পথ ঠিক নয়। বামপন্থী কংগ্রেস একসঙ্গে হয়েছে, এটা শুধু দুটো রাজনৈতিক দলের জোট হচ্ছে না, এই পশ্চিম বাংলার খেটে খাওয়া মানুষের জোট হচ্ছে। আপনাকে ঠিক করতে হবে বন্ধু, আপনার ঘরের শিক্ষিত ছেলেটা, শিক্ষিত মেয়েটা ওই হাওড়া স্টেশন ধরে কেরালা থেকে দক্ষিণ ভারতে পরিযায়ী শ্রমিক হয়ে যাবে আর কফিনবন্দি দেহ হয়ে ফিরবে না। এই বাংলায় মাথা উঁচু করে বাঁচবে, এই বাংলায় শিল্পের ব্যবস্থা হবে। আমাদের গর্ব বুদ্ধদেব ভট্টাচার্য এই পশ্চিম বাংলার বুকে একটা সময় শিক্ষিত ছেলে মেয়েদের জন্যই তো স্বপ্ন দেখিয়েছিলেন। কি স্বপ্ন দেখিয়েছেন? তিনি স্বপ্ন দেখিয়েছেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম, সিঙ্গুর, শালবনীতে শিল্প কারখানা গড়ে তোলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি সেই দিন মিলে নন্দীগ্রামে যে নরকীয় হত্যাকাণ্ড করিয়েছিল, তাদের পশ্চিম বাংলার মানুষকে ধোঁকা দিয়েছিল। স্বাভাবিকভাবেই মানুষ আজকের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছে গঙ্গার ধারের সমস্ত কলকারখানার দিয়ে চিমনি দিয়ে ধোঁয়া উড়াবে, এই এলাকায় কলকারখানা হবে, ওই এলাকায় কলকারখানা হবে। আমরা বলতে চাই 11 থেকে 24 পর্যন্ত কতটা কলকারখানার চিমনি দিয়ে ধোঁয়া বেরোলো ম্যাডাম, তার হিসেব দিতে হবে। মানুষের চোখে ধোঁয়া দেখলো না, অথচ রচনা ব্যানার্জি ধোঁয়া ছাড়া আর অন্য কিছু দেখতে পারলো না। আমরা বলছি এই এলাকার মানুষ, এই এলাকার তৃণমূল নেতারাও ধোঁয়া ছাড়া কিছু দেখতে পারবে না, চোখ দিয়ে ধোঁয়া বেরোবে 4 তারিখের পরে। স্বাভাবিকভাবেই মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আমাদেরই কিছু বন্ধু, আমাদেরই কিছু সাথী ভুল বোঝাবুঝি হতে পারে, অন্য কিছু কারণে হতে পারে, রক্ষা পেতে হতে পারে, ভিতরে বাইরে হতে পারে, তারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে কি পেলেন ওই দলটাতে? কাকে রুখতে কার দল করছেন আপনি? আপনি ভাবছেন যে তৃণমূলকে রুখতে বিজেপিকে দিয়ে শায়েস্তা করবেন?
ভুল পথ বন্ধু। আপনি কার জন্য তৃণমূলের ছেড়ে সিপিআইএম কংগ্রেস ছেড়ে আপনি বিজেপিতে জয়েন করলেন? আপনার পথ ভুল। স্বাভাবিকভাবে আপনাকে ঠিক করতে হবে যে 2011 সাল থেকে 21 পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় যতজন কমরেডের রক্ত ঝরেছে, যতগুলো খুন খারাপি হয়েছে, যতগুলো দুর্নীতি হয়েছে, যতগুলো সন্ত্রাস হয়েছে, তার সমান ভাগ শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি। একইভাবে স্বাভাবিকভাবেই আপনাকে ঠিক করতে হবে। আপনার এলাকায় শুভেন্দু আসবে আপনার নেতা হয়ে, আর আপনি কি তাকে ফুল ছেটাবেন? 2011 থেকে 21 পর্যন্ত এই শুভেন্দুর নেতৃত্বে গোটা পশ্চিম বাংলায় গণতন্ত্র হরণ করেছে তৃণমূল কংগ্রেস। আজকের দিনে দাঁড়িয়ে সেটিং করে ভাইপোকে জেতানোর চেষ্টা করছে, আর আপনি ওই দলের সঙ্গে আছেন। সেই পথ ভুল বন্ধু। আপনাকে ফিরে আসতে হবে বাম কংগ্রেসের দিকে। স্বাভাবিকভাবেই আমরা বলছি যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ এই এলাকার মানুষের রুটি রুজির প্রশ্নে প্রতিকুর রহমানকে যদি আপনি জিতিয়ে নিয়ে আসেন, তাহলে প্রতিকুর রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম দিন থেকে যে কথার উপর সোচ্চার হবে যে ডায়মন্ড হারবার সহ গোটা পশ্চিম বাংলার মানুষের জন্য, গোটা ভারতবর্ষের মানুষের জন্য 100 দিন নয় 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে, ন্যূনতম 600 টাকা মজুরির ব্যবস্থা করতে হবে। প্রতিকুর রহমানরাই পারে। এই করোনা পরিস্থিতি, লকডাউন চোখে আমাদের খুলে দিয়েছে যে এই পরিস্থিতিতে সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমানের নেতৃত্বে আমরা গর্ববোধ করি যে আমরা ছাত্র ফেডারেশনের কর্মী। তাদের নেতৃত্বে গোটা পশ্চিম বাংলায় হাজারো ছেলে মেয়ে পথে নেমেছে, জীবনকে বাজি রেখে পথে নেমেছে। কোনো কিছু পাওয়ার আশায় রাস্তায় নামেনি, তারা মানুষের স্বার্থে রাস্তায় ছিল। সেই দিন মানুষের পাশে ছিল, যার নাম রেড ভলান্টিয়ার। স্বাভাবিকভাবে যে মানুষটা, যে ছেলেটা রেড ভলান্টিয়ার বিনা স্বার্থে করতে পারে, আপনাকে পরিষেবা দিতে পারে, তাকে যদি জিতিয়ে নিয়ে আসেন, তাহলে সে পার্লামেন্টে গিয়ে দায়বদ্ধতার সঙ্গে আপনার হয়ে কাজ করবে। বিশ্বাস করুন আমরা যারা ছাত্র রাজনীতি করছি এই সময়কালে, আমাদের যাদের বয়স 90 থেকে 2000 সাল পর্যন্ত জন্মসাল, এই 10টা বছরে যারা আমরা জন্মগ্রহণ করেছি, নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি আমাদের জীবনটাকে ছারখার করে দিয়েছে। যে বয়সটাতে আমাদের চাকরিতে যাওয়ার কথা ছিল, যে বয়সটাতে আমাদের বাবা মায়ের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কথা ছিল, সেই বয়সটাতে জীবন যন্ত্রণা, বেকারত্বের জ্বালা নিয়ে ঘুরছি। স্বাভাবিকভাবে আপনি 500,000-এ বিক্রি হবেন কিনা সেটা তো আপনাকে ঠিক করতে হবে। সরকারি প্রকল্প দেখে আপনি ভোট দেবেন কিনা সেটা তো আপনাকে ঠিক করতে হবে। কিন্তু বন্ধু, অনুরোধ রাখবো আপনাকে যে ভোট কেন্দ্র যাওয়ার আগে বাড়ির সন্তানটার মুখের দিকে তাকিয়ে যাবেন একবার। যদি মনে করেন যে 500,000-ই আপনার সন্তানের ভবিষ্যৎ, তাহলে জোড়া ফুল পদ্ম ফুলে ভোট দিয়ে আসবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি মনে করেন যে 500,000-এ আমার সন্তানের ভবিষ্যৎ নয়, আমার সন্তান লেখাপড়া করছে, আমার সন্তান স্কুলে মাস্টারি করবে, কলেজে প্রফেসরি করবে, আমার সন্তান মাথা তুলে দাঁড়াবে, তাহলে অবশ্যই প্রতিকুর রহমানকে জিতিয়ে আনবেন।